উষ্ণ জলে বাঙালি ব্যাঙ। উষ্ণ জলে বাঙালি ব্যাঙ আমি ইস্টবেঙ্গল ফ্যানদের একটা অদ্ভুত একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। কিন্তু সবার আগে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা নিয়ে আমাকে একটা রিকোয়েস্ট করেছিল সকালের দিকে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান। কেননা আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপ খেলানোর জন্য প্রায় সমস্ত বিদেশির ভিসা প্রসেসিং শুরু করে দিয়েছে। অনেকে হয়তো পেয়েও গেছে, আমরা মিডিয়া মারফত যা বুঝতে পারছি, জানতে পারছি। তো যে বিষয়টা নিয়ে অনেকের মনে চিন্তা দ্বিধা, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল এই ছজন যে বিদেশি মোটামুটি ঠিক করেছে এই মুহূর্তে, সেই ছজনের মধ্যে তিনজন মাঝমাঠের প্লেয়ার আছে এবং তিনজনই ডিফেন্সিভ ওরিয়েন্টেড। এক হচ্ছে আপনার মিগুয়েল, যে সেন্ট্রাল মিডিও, ও একটু মোর ক্রিয়েটিভ, কিছুটা ওর মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটি আছে। এক হচ্ছে আপনার রশিদ। রশিদ বেশি ডিফেন্সিভ, কিছুটা আপনার ক্রিয়েটিভ, ও অনেকটা সেন্ট্রাল মিডিও গোছের। আরেক হচ্ছে আপনার সাউল ক্রেসপো, যে কেরিয়ারের শুরুতে স্পেনের তৃতীয় টায়ারে সেন্টার ব্যাক হিসেবে খেলতো, কিন্তু তার পরবর্তীকালেও স্পেনের টায়ার টুতে এবং তারপরে আইএসএলে আসার পর থেকে ও ওই সিডিএম হিসেবে খেলছে। খুব একটা ভালো খেলে না, ওকে নিয়ে আগে আলোচনা হয়েছে। তো এই তিনজন রয়েছে, ছজনের মধ্যে তিনজন। তো এই নিয়ে অনেকে খুব চিন্তিত, কেন তিনজন। তো এই বিষয়টা নিয়ে আমি আসবো, এর একটা ব্যাখ্যা আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেন তিনজন, ছজনের মধ্যে তিনজন ডিফেন্সিভ ওরিয়েন্টেড মিডিও, কেন একটা সেন্টার ব্যাক সিভিল, সেই নিয়ে যাওয়ার আগে আজকের কলকাতা ফুটবল লিগের ম্যাচ নিয়ে অল্প একটু আলোচনা করব। আমি দেখছি ম্যাচ শেষে অনেকে খুব গালমন্দ করছে, বিনোকে গালমন্দ করছে, ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট রিজার্ভ টিমের যে প্রজেক্ট, সেটাই খুব গালমন্দ করছে। তো এই বিষয়ে একটা একটা সাইকোলজির একটা খুব একটা পপুলার একটা ব্যাপার আছে, বয়লিং ফ্রগ বা উষ্ণ জলে ব্যাঙ। আমি বাঙালি ব্যাঙ বললাম, কেননা এখানে ইস্টবেঙ্গল ফ্যানদের নিয়ে আলোচনা হচ্ছে, তাই একটু কাব্যিক স্বার্থে আমি বললাম উষ্ণ জলে বাঙালি ব্যাঙ। তো ওই ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করুন। ব্যাঙের ব্যাপারটা, যেই অ্যানালজিটা আছে, সেটা হচ্ছে যে আপনি একটা ব্যাঙকে ধরুন একটা মোটামুটি একটা সাধারণ জলে রাখলেন, মানে সাধারণ জল মানে একদম ট্যাপ ওয়াটারে রাখলেন, মানে নর্মাল টেম্পারেচারে। এবার ধরুন একটা গামলা তাকে রাখলেন ব্যাঙটাকে। ব্যাঙ তো জলে রয়েছে, খুব আনন্দে রয়েছে, অ্যামফিবিয়ান। তো তারপর আপনি ধরুন ওই ডেচকিটা নিয়ে আপনি একটা স্টোভের উপর রাখলেন বা গ্যাসের উপর রাখলেন। করবেন না, মানে আমি এটা উদাহরণ দিচ্ছি, এটা অ্যানালজিটা। তারপর আপনি ধরুন গ্যাসটা অন করে দিলেন, খুব অল্প অল্প তাপ দিলেন। তো কী হবে, জলটা গরম হতে শুরু করবে। তো ব্যাঙ কী হয়, ব্যাঙ দেখছি প্রথমে ঠান্ডা জলে ছিল, জলটা একটু উষ্ণ হলো, ও খুব ভালো লাগে। তারপর আপনি আস্তে করে একটু করে তাপমাত্রাটা বাড়াতে শুরু করবেন, মানে জলের তাপমাত্রা বাড়ছে, ব্যাঙ কিন্তু অ্যাডজাস্ট করে নেয় ওই উষ্ণতর যে জলের সাথে। একটা সময় কি জলটা যখন টকবক টকবক করতে গিয়ে ফুটতে থাকে, তখন ব্যাঙ বুঝতে পারে যে বিপদ এসে গেছে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। তো আপনারা এখন বিনোকে নিয়ে এটা ওটা বলছেন, তো এখন আপনারা যেটা বলছেন সেটা তো বহু আগে বলেছি, বারংবার আমার চ্যাট ফোরামে লেখালেখি হয়েছে। শুধু আমি বলিনি, আরও কিছু ইস্টবেঙ্গল ফ্যানও বলেছে এবং সেই নিয়ে অনেক অডিও হয়েছে। শুধু কয়েকটা জিনিস, ছোট ছোট জিনিস নিয়ে বলতে চাই, তারপর আমি ওই তৃতীয় ভিডিওতে চলে যাব আলোচনায়। প্রথমত দেখুন, এটা আমাকে একটা ইস্টবেঙ্গল ফ্যানও বললো আজকে, এবং আমি এটা আগে খেয়ালও করেছি, যে ইস্টবেঙ্গল যখন হেরে যায় না, ম্যাচ শেষে যে পোস্টারটা পাবলিশ করা হয় সোশ্যাল মিডিয়ায়, সেখানে বাঙালি খেলোয়াড়দের রাখা হয়। আর যদি ইস্টবেঙ্গল কোনোভাবে জিতে যায়, সে 7-1 হোক বা যাই হোক, তখন কিন্তু অবাঙালি প্লেয়ারদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় পোস্টারে। মানে হেরে গেলে বাঙালিকে সামনে ঠেলে দেওয়া শিখণ্ডী করে, জিতে গেলে আছে আমার ডক্টর বিনোদা আনা ছেলেরা আছে, একটা ব্যাপার আছে, মজার ব্যাপার, খুবই মজা। আর একটা ব্যাপার হচ্ছে, আমি দেখলাম আজকে ইন্টারভিউতে, মানে ম্যাচ শেষে যে ইন্টারভিউ হয়, আমি খুব উদ্গ্রীব থাকি যে আজকে নতুন কি হারের অজুহাত দেবে আমাদের ইস্টবেঙ্গলের কোচ ডক্টর বিনো। তো
তো উনি আজকে অজুহাত তো প্রথমে দিলেন যে মাঠটা ঠিক ভালো না, কিন্তু আমরা দেখলাম কি টিভিতে খেলাটা ভাগ্যিস দেখিয়েছে সবুজ মাঠ, ঘাসের মাঠ। এবার বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাহলে বলতে হয় যে কলকাতা ফুটবল লিগটা বর্ষাকালে করলে ইস্টবেঙ্গল খেলবে না, বা অন্তত বিনো কোচিংটা করাবে না, ডক্টর বিনো। মাঠ খুবই ভালো ছিল, আপনারা নিশ্চয়ই খেলা দেখে থাকবেন, না দেখে থাকলে আপনারা ইউটিউবে যাবেন, ম্যাচের হাইলাইটস তো অন্তত দেখতে পারবেন, মানে মাঠটা কীরকম, তার সারফেসটা, তার জন্য হাইলাইটসটা দেখাটাই যথেষ্ট। তো ওইটা খুব একটা মজার বিষয় নয়, ওটা প্রত্যাশাই করেছিলাম আমাদের কোচের কাছ থেকে। যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে উনি বললেন যে, সেটা নিয়ে আমি আগে লিখেওছি, উনি বললেন যে এক প্রশ্নের উত্তরে বললেন যে উনি আজকে স্ট্রাইকারে নামিয়েছিলেন সুমন দেকে, কেননা সুমন দে নাকি ইস্টবেঙ্গলে যখন জয়েন করেছিল তখনও স্ট্রাইকার হিসেবেই জয়েন করেছিল, কিন্তু সুমনকে এদিক ওদিক ডান দিক বাদিক সারাক্ষণ করতো বিনো। ওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ওর আনা যেসব কেরালার ছেলে তাদেরকে তাদের প্রাইম পজিশনে খেলাবে, আর যেখানে ফাঁকফোকর থাকবে সেখানে বাঙালি ছেলেদের সুমন সায়ন এদেরকে এদিক ওদিক ডান দিক বাদিক করতে থাকবে। এটা করেছে, ও চিরকাল করেছে, মানে আজকে নতুন করে 2025-এ কিছু করছে না, মানে শুরু থেকে এটা করে আসছে। তো এখনও দাবি করছে যে ও নাকি সুমনদেরকে রাইট ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সুমনদে যেহেতু অনূর্ধ্ব-23 জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিল, তাই ও এখন সগর্বে বলছে। প্লাস গত বছর নর্থ ইস্টের সাথে যে শেষ আইএসএল ম্যাচটা ছিল সেখানে রাইট উইং হাফে নেমে কিছুটা রাইট ব্যাক হিসেবে খেলছিল সেই ম্যাচটায়, যথেষ্ট ভালো খেলেছিল আলাদিন আজারের বিপক্ষে। তাই এখন বিনো গর্ব করে বলছে, ডক্টর বিনো, যে ওনাকে ডক্টর বলি, মানে উনি দ্রোণাচার্য, ছোট্ট করে বলি ডিয়ার, প্লাস উনি ডক্টরেট আমরা জানি, ভীষণ পণ্ডিত ব্যক্তি। তো দ্রোণাচার্য ডিয়ার আর ডক্টরেট ডিয়ার। তো উনি বলছেন যে উনি মানে রাইট ব্যাক হিসেবে তৈরি করেছেন সুমন দেখে, খুবই ভালো বিষয়। কিন্তু আমরা এই বছর কলকাতা ফুটবল লিগে কী দেখছি, আমরা দেখছি রাইট ব্যাকে কিন্তু সুমন দে খেলছে না। রাইট ব্যাকে কে খেলছে? রাইট ব্যাকে খেলছে জাস্টিন খেলছে। এবার জাস্টিনের প্রাইম পজিশন কি? জাস্টিনের প্রাইম পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, কিন্তু সেন্টার ব্যাক হিসেবে আমরা দেখেছি RFDL-এ খুবই বাজে খেলেছে, মাঝে মধ্যে উল্টোপাল্টা কাজকর্ম করেছে সেন্টার ব্যাক হিসেবে। তো তাতে করে বোঝা যাচ্ছে যে বিনোদার খুব একটা ভরসা নেই জাস্টিনের ওপর। ভরসা নেই বলে ওকে রাইট ব্যাক করে দিয়েছে, আর যাকে নাকি ও প্রতিষ্ঠিত করেছে রাইট ব্যাক হিসেবে তাকেও লেফট ব্যাকে খেলাচ্ছে, বা আজকে তাকে স্ট্রাইকারে খেলাচ্ছে। তো দেখুন, আপনি জীবনে আপনার কাছে দুটো অপশান আছে, এক হচ্ছে সত্যি বলা, এক হচ্ছে মিথ্যে বলা। মিথ্যে বলাটা খুব কঠিন, তার কারণ হচ্ছে আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি কাকে কবে কোনটা বলেছিলেন, কি বলেছিলেন। নয়তো আপনি যদি সারাক্ষণ পরস্পর বিরোধী কথাবার্তা বলেন না, তো তার জন্য মেডিকেল একটা টার্ম আছে প্যাথোলজিক্যাল লায়ার। প্যাথোলজিক্যাল লায়ার কি? মানে প্যাথোলজিক্যাল লায়ার এমন একজন ব্যক্তি যে কোন মুহূর্তে কাকে কী বলছে কিচ্ছু মনে রাখে না। ধরুন আপনাকে বললো কেউ একজন সকাল 7টায় এসেছে, সে এখন মাংস ভাত খেয়ে এসছে পেট ভর্তি, সে হয়তো আধ ঘন্টা বাদে এসে বলে কি আমি কিছু খাইনি, তোমায় কিছু খেতে দেবে? তো এরকম মানে সে কাকে কবে কী কথা বলছে কিচ্ছু তার মনে থাকে না। তো যাকে এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করব না, কেননা যে বিষয় নিয়ে এখন ওই ইস্টবেঙ্গলের ওই উষ্ণ জলে বাঙালি ব্যাংলা লাফালাফি করছে, সেই বিষয় নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে। এই বিগত বেশ কয়েকদিনও প্রচুর আলোচনা হয়েছে, এর বেশি আলোচনা হলে ব্যাপারটা তেতো হয়ে যাবে। তো আমরা বরঞ্চ আসি যে এই বিষয়টা নিয়ে শুরুতে আমি বলছিলাম বা কথা শুরু করেছিলাম যে 3টে কেন সেন্ট্রাল মিডিও বা CDM গোছের প্লেয়ারকে রাখা হয়েছে। দেখুন, আজকে আমি দেখছিলাম অনেক জায়গা থেকে বেরিয়েছে, প্লাস আমাদের ডক্টর লালটু বাবু একটা ইউটিউবে একটা প্রতিবেদন দিয়েছেন, মানে একটা বক্তব্য রেখেছেন। তার প্রথম দিকের বক্তব্য আপনারা না শুনলেও পারেন, খুবই হাই লেভেলের কথাবার্তা, আপনার কাছে কিছু আপনার জন্য কিছু শেখার নেই সেখানে। লাস্ট 3 মিনিটটা শুনবেন, সেখানে উনি বলেছেন যেটা আমরা আগেও মোটামুটি জেনেছি বাজারের খবর থেকে, যে স্পোর্টস কোডের যে বিলটা রয়েছে সেটা কিন্তু এই মনসুন সেশনে আনতে চলেছে পার্লামেন্টে। তো এখন যেটা মনে হচ্ছে হবে যে স্পোর্টস বিলটা পাস হয়ে যাবে পার্লামেন্টে অগস্টের মধ্যে। তার সাথে সাথে কিন্তু এই নতুন যে কনস্টিটিউশনের ব্যাপারটা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, সেইটার সপক্ষে হয়তো রায় দিতে চলেছে। মানে ওটা করতোই, মানে ওইটা একটা তো এক্সটেনশানে চলছিল, মানে আগের কনস্টিটিউশন, আগের
এআইএফএফের কমিটি, তারা জাস্ট একটা এক্সটেনশনে চলছিল, কেননা অনূর্ধ্ব 17 মহিলাদের বিশ্বকাপ ব্যাপারটা ছিল ভারতের একটা মান সম্মানের ব্যাপার ছিল, সেই জন্য কোনো প্রকারে এর একটা এক্সটেনশন পেয়েছিল, পুরনো কনস্টিটিউশন অনুযায়ী কাজকর্ম করছিল, কিন্তু কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল যে এই যে এক্সটেনশনে চলা কমিটি, এরা কোনো মেজর ডিসিশন নিতে পারবে না, সেই জন্য কিন্তু এরা এফএসডিএলের সাথে এই চুক্তিটা করেনি। মানে এরকম না যে 50 কোটি 14%, 26%, ওইগুলো হচ্ছে আমাদের সাধারণ মানুষদেরকে একটুখানি গোলক ধাঁধায় রাখার জন্য, একটুখানি তাদেরকে বিভ্রান্ত করার জন্য। মূল ব্যাপার যেটা হচ্ছে, যদি সম্ভব হতো তাহলে কিন্তু বেচে দেওয়া হতো, মানে বিক্রিটা আগেই হয়ে যেত। বিক্রি করতে পারছে না বলে এখন এটা সেটা অনেক গল্প বাজারে চলছে, মানে বিক্রির যদি অধিকার থাকতো তো ভালোভাবেই বিক্রি হয়ে যেত আরও একবার ভারতীয় ফুটবল। তো যেটা মনে হচ্ছে এই মুহূর্তে এদের সমস্ত বক্তব্য শুনে, কারণ এরা অনেকেই এই ধরনের ব্যক্তির খুব কাছাকাছি, মানে যারা কেনে বেচা করছে ভারতীয় ফুটবলে তাদের খুব কাছাকাছি। তো যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কনস্টিটিউশনটা পাস হবে, সেই নতুন কনস্টিটিউশন অনুযায়ী আপনার ইলেকশন হবে, ইলেকশন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন এআইএফএফ কমিটি গঠন হবে, তো তারপর তারা একটা চুক্তি করবে বা যাই করুক, মানে সেই এফএসডিএলের সাথে করুক বা অন্য কোনো সংস্থা বা কারোর সাথে না করুক, এটা আমি আগে আলোচনা করেছি, নিজেরা লিগটা যদি চালায়, যেটা হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু যে টায়ার 1 লিগ হবে দেশে, সেটা কিন্তু তার মালিকানা এবং পুরো সত্ত্ব থাকবে হচ্ছে এআইএফএফের হাতে, কোনো প্রাইভেট পার্টির হাতে নয়। তো সেই সম্ভাবনাটা উড়িয়ে দেবেন না, কেননা যে ড্রাফট কনস্টিটিউশন রয়েছে তাতে কিন্তু এই ব্যাপারটা রয়েছে যে টায়ার 1 যে লিগ, এই ক্ষেত্রে আইএসএল, সেটার ওনারশিপ এবং ম্যানেজমেন্ট কিন্তু এআইএফএফ করবে, কোনো প্রাইভেট পার্টি নয়, সেটা এফএসডিএল হোক বা যেই হোক। তো এত সব কিছু করতে গিয়ে মোটামুটি যা মনে হচ্ছে, যেটা আমাদের আমাদের বড়িয়াবাবুও বলেছেন এবং অনেকেই বলেছেন এবং খুব মানে রিজনেবল, যে জানুয়ারির আগে নতুন লিগ শুরু হবে না, সে আপনার আইএসএল হোক বা অন্য কোনো নামেই সেই লিগ হোক, তার মালিকানা এফএসডিএলের হাতে থাকুক বা এএফএফের হাতে থাকুক বা কোনো তৃতীয় পার্টির হাতে থাকুক, সেটা জানুয়ারির আগে হবে না। তো তাই যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। প্রত্যেকটা ব্যাপার আপনারা দেখেছেন, অনেক ব্যাপারে তাড়াহুড়ো করছে, মানে ইস্টবেঙ্গল কিন্তু অন্যান্য অনেক আইএসএল ক্লাবের মতন সব কিছু একদম ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দেয়নি, মানে মর্গে ঢুকিয়ে দেয়নি, যেটা অনেকে দাবি করেছিলেন যে ইস্টবেঙ্গল বাকি ক্লাবদের মতনই কিন্তু কিচ্ছু কোনো কাজকর্ম করবে না। কেন ইস্টবেঙ্গল তো আইএসএলের জন্য ইস্টবেঙ্গল তো জন্মায়নি, ইস্টবেঙ্গল অনেক 100 বছরের পুরনো। আইএসএল আপনার 15 বছরের টুর্নামেন্ট নাকি 10 বছর, আমি মনেও নেই। তো ইস্টবেঙ্গল অনেক পুরনো, আইএসএলের জন্য ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গল অনেক আগের ক্লাব। তো ইস্টবেঙ্গল কিন্তু সব কিছু করছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি সব কিছুই করবেন। কেননা এইটা মাথায় রাখা দরকার, যেটা আমি গত জানুয়ারির ওই আশপাশে আলোচনা করেছিলাম, ডিসেম্বর জানুয়ারিতে, যে পৃথিবীতে কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডো থাকে, একটা সামার উইন্ডো, একটা হচ্ছে উইন্টার উইন্ডো। এবং উইন্টার উইন্ডোটা কিন্তু এশিয়ার বেশ কিছু দেশ বা ইউরোপের দেশ, যেগুলো খুব শীতের দেশ, যেখানে খুব বরফ পড়ে, তুষারপাত হয়, সেখানে ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা উইন্ডোটা ট্রান্সফার উইন্ডো হিসেবে, কেননা সেখানকার লিগ আপনার ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়, ডিসেম্বর এন্ডের মধ্যে। তো যে ইভান বলে যে ছেলেটাকে নিয়ে ইস্টবেঙ্গল খুব চেষ্টা করছে আনার জন্য, তার যে চুক্তি, তার কিন্তু স্বাভাবিকভাবে শেষ হবে বা ন্যাচারাল টার্মিনেশন হবে কিন্তু ডিসেম্বর এন্ডে, মানে এই আসছে ডিসেম্বর এন্ডে। তো ওই ইভান ছাড়াও এরকম কিন্তু আরও অনেক প্লেয়ার আছে ওই তল্লাটের, আপনার ওই উজবেকিস্তান, কাজাকস্তান, ওই শীতের দেশগুলো, ফিনল্যান্ড সহ অন্য অনেক দেশের, যাদের চুক্তি কিন্তু ডিসেম্বরে শেষ হবে। তো সেই সব প্লেয়ারকে কিন্তু আপনি ডিসেম্বরে পেয়ে যাবেন। এবার অন্যান্য সময় ডিসেম্বরে সেখান থেকে প্লেয়ার আনার অসুবিধাটা কি, আপনার লিগ আগে শুরু হয়ে যাচ্ছে, আপনার সেপ্টেম্বরে লিগ শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ডিসেম্বর অবধি ওয়েট করবেন, তারপর সে আপনার টিমে জয়েন করবে, অনেকটা ব্যাপারটা দেরি হয়ে যায়, ততক্ষণ লিগটা হাতছাড়া হয়ে যায়। কিন্তু এই বছর এই বিভিন্ন ওই এফএসডিএল, এআইএফএফ, এইসব চক্করে কিন্তু একটা সুযোগ এসে গেছে বা একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যেখানে কিন্তু লিগটা আপনার জানুয়ারিতে শুরু হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা সদ্ব্যবহার করাই উচিত। মানে এরকম যদি একটা সম্ভাবনা থাকে যে আপনি ইভানকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই বা ওই জাতীয় কোনো একটা সেন্টার ব্যাকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই আপনি পেয়ে যাবেন জানুয়ারির শুরু থেকে, সেক্ষেত্রে মনে হয় একটু অপেক্ষা করাই যেতে পারে। কেননা এই বছর আপনার কিন্তু ওই সেপ্টেম্বর অক্টোবরে লিগ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই
এর থেকেই মনে হয় যে এখনও পর্যন্ত সাউলকে রেখে দেওয়া হয়েছে, মানে ষষ্ঠ বিদেশি হিসেবে দ্বিতীয় সেন্টার ব্যাক বা দ্বিতীয় ফরেন সেন্টার ব্যাকের নাম ঘোষণা করা হয়নি। এটা একটা সম্ভাবনা, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। মানে এমন না কোনো ভেতরে খবর আছে, ইনসাইড খবর আছে, যদি থাকতেও কোনো কারণে আমি সেই খবর পাবলিকলি শেয়ার করতাম না, কেননা এটা আমার কোনো পেশাও নয়। এটা জাস্ট এই আলোচনা করি বা চ্যাট ফোন পুরোটাই আমার ব্যক্তিগত নেশা। সকলে ভালো থাকবেন।